তাহলে যেই কোনো মূল্যে আপনি সুস্থতার সহিত আরাফাতে পৌঁছানোটাই আপনার লক্ষ্য। এটা সবার জন্য এই লক্ষ্যটা কিন্তু থাকবে। তাহলে করণীয়টা কি আমার? আমরা যখন অসুস্থতা নিয়ে হজে যাই অথবা কেউ ভালো থাকি তখনও জানি না যে আমি আসলে অসুস্থ, সেই বিষয়গুলো কিন্তু আমাদের নোটিফিকেশনে রাখতে হবে। এই বিষয়টাকে আমরা জাস্ট দুইটা ভাগে আপনাকে একটু আইডিয়া দেব। দুইটা ভাগ। এক নম্বর ভাগ হলো আপনি হজে যাওয়ার আগে কি করবেন আর হজে গিয়ে আপনি কি করবেন। হজে যাওয়ার আগের যে বিষয়টা, মানে আপনি এখন এই মুহূর্তে আপনি কি প্রিপারেশন নেবেন আপনার হেলথের জন্য। সাপোজ আপনার আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই, কোনো ধরনের রোগ আপনার মধ্যে নাই, আপনি তাহলে কি করবেন? আর আপনার মধ্যে কোনো রোগ আছে তাহলে আপনি কি করবেন? বেশিরভাগ রোগী কিন্তু ডায়াবেটিস নিয়ে যাচ্ছে, বয়স করা যাচ্ছে, হাইপার টেনশন আছে, আগে একটা রিং পরানো আছে, কিডনির প্রবলেম আছে, রেগুলার কিছু ওষুধ খাচ্ছে। এই যে প্রবলেমসগুলো আপনাকে কিন্তু এগুলো এখন ফিক্স করতে হবে। আপনি হজে গিয়ে দেখবেন, সমস্যা হলে ডাক্তার খুঁজবেন, এটা কিন্তু একটা একটা ট্রেনের মতো, মানে ট্রেন আসছে ট্রেন চলে যাবে না, ঠিক আপনার অবস্থা কিন্তু এরকমই হবে হজের সময়। কোথাও আপনি আলাদা করে কিছু করতে পারবেন না, যা করবেন সবাই একসাথে। এবং এটাই কিন্তু হয়, মিনাতে যাবেন সবাই একসাথে, আরাফা যাবেন, মুজদালিফায় যাবেন, তারপর পাথর মারতে যাবেন, আলটিমেটলি প্রত্যেকটা কাজ কিন্তু সবাই একসাথে করতেছেন। আপনি যদি আলাদা হয়ে যান অসুস্থতার কারণে, আপনি কিন্তু আলাদা হয়ে গেলেন। তবে টার্গেট তো একটা, সেটা কি? আরাফার ময়দানে থাকাটাই তো আমাদের হজ, ঠিক না? তাহলে যেই কোনো মূল্যে আপনি সুস্থতার সহিত আরাফাতে পৌঁছানোটাই আপনার লক্ষ্য। এটা সবার জন্য এই লক্ষ্যটা কিন্তু থাকবে। তাহলে করণীয়টা কি আমার? যারা এখন আছেন, আপনারা যারা অসুস্থ আছেন কোনো কারণে রেগুলার ওষুধ খাচ্ছেন, আপনারা এক নম্বর কাজ হচ্ছে একটা প্রেসক্রিপশন করে নেবেন ডাক্তারের কাছ থেকে। প্রেসক্রিপশনটা কেন? এই যে এয়ারপোর্টে যাবেন, আপনার কিন্তু ব্যাগ চেক হবে। আপনি দেখবেন স্ক্যান যেখানে হয় সেখানে আপনার ব্যাগ যাচ্ছে, আপনার যে ইনসুলিন আছে ভিতরে সেটা কিন্তু ওনারা ধরবে, হয়তো বা আপনাকে ছেড়ে দিবে, কিন্তু অনেকগুলো ওষুধ নিয়ে যাচ্ছেন, এগুলো স্ক্যানিংয়ে আসছে, আপনাকে জিজ্ঞেস করবে কিসের ওষুধ নিচ্ছেন, এগুলো প্রেসক্রিপশন আছে কি না। থাকলে সহজ হইলো, নাহলে আপনাকে এখানে বলবেন ঠিক আছে একটু দাঁড়ান, পাশ হয়ে দাঁড়ান, সবাই আসুক, আপনি ওইখানে একটু জবাবদিহি করলেন, হয়তো বা ছেড়ে দিবে, কিন্তু দরকারটাকে আপনার একটু হ্যাসেল নেওয়ার। তাহলে কি হবে? এক নম্বর কাজ একটা প্রেসক্রিপশন রেডি, আপনাকে করতেই হবে এটা। দুই নাম্বার কাজ, কোনো ধরনের লিকুইড নিয়ে কিন্তু আমরা বিমানে উঠতে পারি না, তাই না? তাহলে ইনসুলিন তো লিকুইড, তাহলে সেটা যে নিয়ে যাচ্ছেন প্রেসক্রিপশন থাকলে সহজ হয়, ঠিক আছে? তাহলে প্রেসক্রিপশনটা আমরা রেডি করবো, এটা এক নাম্বার কাজ। দুই নাম্বার, আপনার যে ওষুধগুলো আপনি রেগুলার খাচ্ছেন এগুলো দেশ থেকে আপনার প্রথম কাজ হচ্ছে এখন আপনার কিডনি যদি খারাপ থাকে কিডনির পয়েন্টটা ঠিক করা, আপনার যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসটা কন্ট্রোলে আনা ইন দ্য মিন টাইম, ওষুধপত্র খেয়ে যে এইভাবে আসলে আমার কন্ট্রোলে থাকে, আমি বাকিটা সময় হজে যাওয়ার পরও এইভাবেই চালাবো, এই জিনিসটা ঠিক করা। তিন নাম্বার হলো প্রেশারের যে ওষুধ খাচ্ছেন, কোন ওষুধে আপনার কেমন ভালো থাকেন, এই ওষুধগুলো ঠিক করা। ঠিক করে প্রেসক্রিপশন রেডি করে ওষুধগুলো প্যাকেট করে একদম আপনি রেডি। এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ হজে যাওয়ার আগ মুহূর্তে। আর সেকেন্ড কাজ হলো বিমানে যখন উঠার আগে, অর্থাৎ আপনার যখন কাস্টমস পার হবেন, প্রেসক্রিপশনটা আপনার সাথে থাকা। তাহলে প্রেসক্রিপশনটা কোথায় থাকবে? আপনার ব্যাগে থাকবে, চাইলেই যেন আপনি দেখাইতে পারেন আপনার পাসপোর্টের সাথে। তাইলে এটা গেল আগের মুহূর্তে। এবার আসেন আপনি বিমানে চলে হজের যাত্রা শুরু করলেন, তারপর তো আপনি মক্কায় যান, মদিনায় যান, সেখান থেকে আমরা হজে যাব। কিন্তু ওই সময়ের মধ্যে যে 4-5টা দিন, এই 4-5টা দিন আপনার কিন্তু একটু খেয়াল করে চলতে হবে। আমি অনেক লোককে দেখেছি নিজে, আমি যখন হজে গিয়েছিলাম, এখানে অনেকে অতিরিক্ত আমলের কারণে অসুস্থ হয়ে গেছে, অনেকে না বোঝার কারণে অসুস্থ হয়ে গেছে। আপনি যখন রাস্তা দিয়ে যাবেন হজ করতে, অনেকে যারা আগে গেছেন জানবেন, রাস্তায় কিন্তু অনেক ধরনের পানি পর্যন্ত দিয়ে থাকে না? সবাই পানি দিয়ে থাকে, একটা পানি আপনার ধরাই দিল, জুস ধরাই দিল, এইগুলো কিন্তু একদম ঠান্ডা। আপনি নিয়ে টপ টপ করে খেয়ে ফেললেন, আপনার কিন্তু একটু পর টনসিলাইটিস, গলা ব্যথা করবে, তারপর জ্বর শুরু হবে। হজে যাওয়াটাই জন্য কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য যখন পানির বিষয়টা আসবে, কেন বলতেছি পানি নিয়ে, কারণ পানি আপনাকে খেতে হবে প্রতিদিন। যেহেতু এখানে বাথরুমের প্রবলেম, এই বিষয়টা খুব সিম্পল, কিন্তু আপনারা ফলো করবেন প্লিজ। সেটা হচ্ছে যেহেতু আপনাকে প্রতিদিন প্রস্রাব করার একটা বিষয় থাকবে, সিরিয়ালের একটা বিষয় থাকবে, বাথরুমের একটা সিরিয়ালের প্রশ্ন আছে না, সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট প্রতিদিন আপনি 3বার যেন প্রস্রাব হয়। যখন আপনি বাইরে থাকবেন, আরাফা মিনাতে থাকবেন, অ্যাটলিস্ট বাথরুমের কাছে থাকবেন, আর 3বার বাথরুম মানে প্রস্রাব হয় সেই পরিমাণ পানি খাবেন। এর বেশি মানে খেয়াল করবেন কিভাবে, যে কারণ আপনি অনেক পানি খাচ্ছেন, প্রস্রাব হচ্ছে না, তার মানে আপনার শরীরে ডিমান্ড আছে পানি, ঠিক আছে? যদি পানি প্রস্রাব করে ফেলেন যে 3বার হয়ে গেছে, 4বার হয়েছে, তাহলে একটু সময় গ্যাপ করেন, আপনি বাকি কাজে একটু ব্যস্ত হওয়ার সময় পাইলেন, ঠিক কিনা? এগুলো পানির বিষয়, পানিটা আপনাকে খেতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হলো আমরা যাদের কিডনি প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, তারা বাইরে যে জুসগুলো দেওয়া হবে, এই জুসগুলো আপনার জন্য ওয়ান কাইন্ডস অফ হারাম।
আপনার জন্য। কাদের জন্য? যার কিডনি রোগ আছে, যার হার্টের রোগ আছে। হার্ট কাদের? যাদের হার্ট ফেইলিওরের হিস্ট্রি ছিল, দেশে ছিলেন, আপনি রিং পরাইছেন, হার্ট একটু দুর্বল হয়ে গেছে, কিভাবে বুঝলেন? সেটা আপনার ইকু করা আছে, সেখানে হার্টের ফাংশন 30-40% কমে গেছে, হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে। আপনি এই পানিগুলো একটু অ্যাভয়েড করবেন। নর্মাল পানি যেগুলো দিবে এগুলো খাবেন। ফ্রেশ জুস যদি পান, ওখানে পাওয়া যায় অনেক সময়, আপনাকে আপেল দিবে, কেউ কেউ মালটা দিবে, এগুলো খাবেন। কিন্তু যেগুলো জুস বানানো প্যাকেটজাত জুস, কিডনি রোগী, হার্টের রোগী দয়া করে অ্যাভয়েড করবেন। আর যারা নর্মাল আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জুসগুলো খাইলে পানি খাইতে হবে, নাহলে অ্যাসিডিটি হওয়ার একটা সম্ভাবনা থাকবে, খারাপ লাগবে। পানিটা কীভাবে খাবেন সেটা বলছি। তাহলে এবার আসেন একটা ইম্পর্টেন্ট বিষয়, যারা আমরা হজে যাই, আমাদের দেশে কিন্তু যারা বাংলাদেশি, আমাদের কিন্তু মিডলে মানে এইখানে আমরা যারা খুব যুবক বয়স মানে 40-এর নিচে হজ করছি, দেখবেন যে আগে একটু আরও কম ছিল, এখন একটু সংখ্যাটা বাড়ছে, কিন্তু সংখ্যাটা কিন্তু আশানুরূপভাবে বাড়ে নাই। অর্থাৎ আমাদের দেশে হাজিদের বয়স বেশিরভাগই বেশি হয়, ঠিক কিনা? যেটা অন্য দেশের এত বেশি কিন্তু হয় না। অন্যরা জোয়ানরা হজে যায়, আমাদের দেশে মুরব্বীরা হজে যায়। এটা অপ্রিয় সত্য। এই মুরব্বীরা যখন হজে যায় তখন কিন্তু তাদের বাথরুম ঠিক রাখাটা কঠিন, প্রস্রাব বারবার হয়। প্রস্রাব শেষ করে কুলু ভাইটা হাঁটতেছে, সৌদি আরব গিয়ে দেখে আমি, ভাই আপনি হাঁটতেছেন কেন? কারণ ক্লিয়ার করতে হবে প্রস্রাব। এত সুযোগ কোথায় আপনার? তার মানে প্রস্রাবের ইনফেকশনটা যাদের সম্ভাবনা আছে তার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো অনেক জটিল, আমল করা কঠিন হয়ে যায়। প্রস্রাবে বাথরুমে সিরিয়াল পাচ্ছে না, প্রস্রাব বারবার ফুটাই ফুটাই পড়তেছে, ধরা যাচ্ছে না। সেই সব ক্ষেত্রে যাদের বয়সটা একদম বেশি, লজ্জা করার কিছু নাই, আপনি কিছু প্যাম্পার সাথে নিয়ে নেবেন। একদম ক্লোজ অ্যাডভাইস, যারা বয়স্ক একটু হবেন, আপনারা যদি মনে করেন আপনার মধ্যে প্রবলেমটা আছে, আপনি কিছু প্যাম্পার সাথে নিয়ে নেবেন, 1 নাম্বার। 2 নাম্বার, প্রস্রাবের যে বিষয়টা, আপনি পানি যদি খান আপনার বাথরুমটা এনশিওর করে যে কাছে আছে, তারপরে আপনি পানিটা খাবেন। 3 নাম্বার বিষয় হলো, যাদের খাবারটা বাহিরের যে খাবার, এটা অ্যাভয়েড করবেন যেন কোনোভাবে ডায়রিয়া না হয়। ডায়রিয়া হওয়া যাবে না। তাহলে কি করতে হবে? এক্সট্রা যেসব খাবার যেটা আপনি জানেন যে ভালো হবে না অথবা যেটা আপনার শরীরের জন্য স্যুট করবে না, এই খাবারগুলো আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন, কোনোভাবে যেন ডায়রিয়া না হয়। তাহলে আপনার ইনসুলিনটা যখন আপনি ঠিক করে নিলেন, বাইরে গেলেন, ইনসুলিনটা আগের মতো ফলো আপ করে নেবেন। কিডনির সমস্যা থাকলে পানিটা হিসাব করে খাবেন, হার্টের সমস্যা থাকলে পানিটা হিসাব করে খাবেন। প্রস্রাব হয় কিনা খেয়াল করবেন, কারণ প্রস্রাব না হইলে আপনার ইউরিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা বাড়বে, জ্বর আসার সম্ভাবনা হবে, আপনি কিন্তু অনেক উইক হয়ে যাবেন। সো প্রস্রাব হওয়াটা জরুরি, পানি খাওয়াটা জরুরি। পানি কতটুকু খাবেন সেটা বলছি। তাইলে এখন যাদের জন্য অ্যাডভাইস আমি বললাম, যারা বয়স্ক, যেহেতু আমাদের দেশের এটা প্রবণতাটা বেশি, আপনার সাথে যারা পারবেন না প্রস্রাব ধরে রাখতে, একটা প্যাম্পার্স নিয়ে নেবেন। এর সাথে যে কাজটা করতে হবে, আমরা আরেকটু শর্টলি বলি, আমরা করি কি, প্রস্রাব দিয়ে যে বিষয়টা, যে কুলুপ ধরে রাখার যে কাজটা আমরা করে থাকি, এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি সাইন্টিফিক্যালিও প্রুভ না। ইসলাম কতটুকু বলছে আমি জানি না, বাট মেজরিটি অফ দ্য সিনিয়র্স এটাকে কিন্তু অ্যালাউ করে না। কারণ আমরা তো বুঝি, আপনি প্রস্রাব করে যে ধরে ধরে হাঁটতেছেন, এটা কিন্তু দরকারই নাই। আপনি কি করবেন? হ্যাঁ, একটু ওয়েট করতে পারেন। আপনি আপনার ব্লাডার যখন আপনি প্রস্রাব করে আমরা চেপে ধরে রাখি না, ঠিক এইভাবে ধরে রাখবেন। 5 সেকেন্ড ধরে রাখেন, 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ড ধরে আপনি দেখেন প্রস্রাব আসে কিনা। নাইলে আবার ধরে রাখেন, দিয়ে টিস্যু দিয়ে আবার দেখেন আসে কিনা। 3 বারের মাথায় ছেড়ে দেন। এটা চিন্তা করার দরকার নেই যে আমার মনে হয় ফুটায় ফুটে পড়তে থাকবে। এটা নর্মাল মানুষদের হবে না। যারা অ্যাবনর্মাল, ইনফেকশন আছে, অথবা বিনাইন প্রোস্টেটিক অ্যানলার্জন, অথবা ওই যে ব্লাডারের সমস্যা থাকে না অনেকে প্রোস্টেটে, বয়স্কদের, তাদের ক্ষেত্রে যদি হয়, সেক্ষেত্রে আপনার প্রয়োজনে 3 বারের জায়গায় 4 বার 5 সেকেন্ড বা 10 সেকেন্ড চাপ দা প্রস্রাব ধরে রাখবেন, ধরে ছেড়ে দিবেন, দেখবেন আসে কিনা। না আসলে টিস্যু দিয়ে ক্লিয়ার করে ফেলবেন। যদি এটা হয়, তাহলে আমাদের মহিলারা, আমার মা বোনরা যাবে কোথায়? ওনারা তো এটা করতেছেন না। ওনারা আপনার স্ট্রাকচার কিন্তু সেম ভিতরে, বাট বাহিরের দিকটা আমরা অনেক কিছু জেনেটিক্যালি আলাদা, হরমোনালি আলাদা, জেনেটিক্যালি আলাদা, বাট মেকানিজমটা তো অনেকটা সেম। ওনারা তো করতেছেন না, সো তারা তো ভালো আছেন। সো আপনারা এই বিষয়টা অ্যাডজাস্ট করতে হবে। এর সাথে ইম্পর্টেন্ট যেটা, আপনারা যারা হার্টের পেশেন্ট আছেন, যদি হাঁটতে অসুবিধা হয়, বুকে ব্যথা হয়, এখন আপনাদের তো সময়টা অনেক সংকীর্ণ, অনেক লম্বা সময় আমাদের নাই হাতে, তারপরেও যারা এক্সেসিভ, যে একটু নড়াচড়া করলে বুকে ব্যথা হয়, আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন হজে যাওয়ার আগে। এটা করতেই হবে। আর যারা অনেক হাঁটলে কোনো সমস্যা হয় না, শ্বাসকষ্টের সমস্যা থাকে না, কিডনির প্রবলেমটা হয় না, আপনারা এই বিষয়গুলো একটা অ্যাডজাস্ট করে নেবেন। আর বাইরে গেলে অবশ্যই হিসাব করে, কিডনি রুগীদের আপনি কোনোভাবেই 1.5 লিটারের উপরে পানি খাওয়া যাবে না। হার্টের ফেইলিওরের যাদের হিস্ট্রি আছে, 1.5 লিটারের বেশি পানি খাওয়া যাবে না। গরম বলে বলতেছি, নয়তো এটা 1 লিটার থেকে 1200, এবং এটা হিসাব করে আপনারা খাবেন। এইবার আসেন যারা নর্মাল, তাদের ক্ষেত্রে কি অ্যাডভাইস। যাদের আসলে কোনো সমস্যা নাই, আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ, আপনাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুতর এবং ইম্পর্ট্যান্ট অ্যাডভাইস হলো,
আপনারা যে পানিগুলো খাচ্ছেন, ডিহাইড্রেশনের বিষয়টা থাকে, এটা একটু মানে অনেক লম্বা সময় ধরে যে পানি খাচ্ছেন না, এই কাজটা আপনারা করবেন না। আমরা কি করে থাকি, হজের সময়গুলোতে খেয়াল থাকে না, যখন আপনি পানির বিষয়টা আসবে খেতে হবে, সেই ক্ষেত্রে ঠান্ডা পানিটা যে অ্যাভয়েড করছেন, সাথে এটা হাতে নিয়ে ঘুরবেন এবং একটু সময় 10 থেকে 15 মিনিট পরে এই ঠান্ডা পানিটা আপনি খেয়ে নেবেন। খেয়ে প্রস্রাবটা আপনার বাথরুমের সাথে থাকে এনশিওর করবেন। আর ডায়রিয়া যেন না হয়, সেটা আবার বলছি, ডায়রিয়া যেন না হয় সেই খাবারগুলোকে অ্যাভয়েড করবেন। এবার আসেন 3 নাম্বার পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের ওইখানে যখন আমরা হজে থাকি, আমাদের কিন্তু যারা মুরব্বী আমি দেখতে পাচ্ছি আর কি, অনেক সময় ওনারা এত আমল বাড়াইয়া দেন হজের দিনটাতেই ওনারা ঠিকভাবে উপস্থিত হতে পারেন না। ঘুম হয় না, খাওয়া দাওয়া থাকে না, অনেক বেশি টায়ার্ড থাকে। আর পানি না খাওয়ার কারণে শরীর কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় অনেক, কারণ আপনি ঘামতেছেন, প্রচুর ঘামতেছেন, কিন্তু ইনটেক নাই। অথবা যেটা খাচ্ছেন সেটা বাইরে যে কিছু জুস আছে এগুলো খাচ্ছেন, এই জুসগুলো কিন্তু অনেক বেশি উইক করবে আপনাকে, যেগুলো প্যাকেটজাত জুস দেয় ওইখানে। আপনি জাস্ট প্লেন ওয়াটার যেটা দেয় এটা যতটুকু পারে নেবেন, ওইটা একটু কম। যদি এক বোতল আপনি এই জুস খান, তাহলে আপনি খেয়াল রাখবেন যে 1 বোতল পানিও যেন সাথে খান, তাহলে এটা আপনার উইকনেসটা কিন্তু অতটা বাড়াবে না, কমাবে। এবং আপনার শরীরটা সিকিউর হবে, কিডনিটাকে প্রোটেক্ট করবে, ডিহাইড্রেশনটা কমাবে। সেই জন্য আপনারা কি করতে হবে, এই খাওয়া দাওয়ার বিষয়টাকে মারাত্মকভাবে খেয়াল রাখতে হবে। আর অতিরিক্ত পরিমাণ আমল না করে শরীরটা যেন ভালো থাকে। যারা রোগাক্রান্ত তাদের তো অবশ্যই, এমনকি যারা ভালো আছেন আপনারাও খেয়াল করবেন যে অতিরিক্ত পরিমাণ কোনো কিছু না করা, মক্কায় থাকলে বারবার গিয়ে তাওয়াফ করার মতো অবস্থা করা, আবার যদি খুব বেশি ঘোরাঘুরি করা, এই কাজগুলো অ্যাভয়েড করবেন, টায়ার জন্য শরীর না হয়। হজের আগে তো একদম প্রিপেয়ার্ড, অতিরিক্ত কোনো কাজ করবেন না, আমল ছাড়া বাকি সময় রেস্ট থাকবেন, কারণ ওইখানে গেলে যে কাজগুলো আপনার হাঁটাহাঁটি এগুলো করতেই হবে। আর যাদের জয়েন্টে ব্যথা আছে, অনেকেই বলেন যে যাওয়ার আগে, আমাদের কাছে যাওয়ার 3টা কারণে মেইনলি আসে রুগীরা হজে যাওয়ার আগে। 1, হাঁটতে গেলে বুকে ব্যথা হয়। 2, কিডনি প্রবলেম। 3, ডায়াবেটিসটা কন্ট্রোল থাকে না। আমাকে রুগীরা বলে যে ডাক্তার সাহেব আমি তো গেলে ওখানে প্রচুর হাঁটাহাঁটি হবে, তাইলে তো ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে। আসলে আপনি যদি না খাওয়া দাওয়া করেন অথবা মেনটেন না করেন, আপনি না খাইলেও কিন্তু ডায়াবেটিস বাড়তে পারে, এই কথাটা মাথায় রাখবেন। ডায়াবেটিস বেড়ে কত মুরব্বী যে ওইখানে ভর্তি থাকে, হজ করা হয় না, এটা আপনার বুঝাইতে পারবো না। এই সংখ্যাটা যদি লার্জ স্কেলে ধরেন তাহলে কিন্তু অনেক। হয়তো বা আপনি কাউকে দেখেন নাই, 100 জনে দেখা গেছে 5, 10, 20% না হইলেও সেটা 5 to 10% কিন্তু হয়ে থাকে। কোনো না কোনো অসুস্থতা থাকে, ডায়াবেটিস এটাকে জোর দেয়, আলটিমেটলি রুগীটা অসুস্থ হয়ে যায়। সেক্ষেত্রে কী করণীয়, আপনি যাদের ডায়াবেটিস আছে অবশ্যই আপনার মিলগুলো ঠিক রাখবেন। কি করতে হবে, মিল মানে খাওয়াটা ঠিক রাখবেন, দুপুর, বিকেল, রাত্রে। মানে সকাল আপনার 5টা স্ন্যাক্স চেষ্টা করবেন, না পারলে 3টা। সকাল, দুপুর, রাত তো আপনি খানই, এর মধ্যে স্ন্যাক্স, যেহেতু আপনি ওইখানে গেলে ভারী খাবার খুব কম খাবেন, এই জন্য 11টার দিকে আর বিকেল 5টার দিকে একটা স্ন্যাক্স নেওয়ার চেষ্টা করবেন। যারা ডায়াবেটিস রোগী আছেন, ব্যাপারটা বোঝা গেছে? আপনি কিন্তু না খেয়ে থাকবেন না, তাহলে আপনার সুগার বেড়ে যাবে। কেন জানেন? আমরা যখন ওভার দ্য টাইম অনেক বেশি সময় ফাস্টিং থাকি, আমার শরীর কিন্তু অনেক বেশি সুগার প্রডিউস করে। আপনি যদি 2 দিনও না খেয়ে থাকেন, আপনি কিন্তু মরবেন না, আপনার শরীর সুগার প্রডিউস করবে। তো শরীর যখন সুগার প্রডিউস করে, ও তো ব্যালেন্সটা বুঝতে পারে না, ও শুধু বুঝে আমাকে সুগার প্রডিউস করতে হবে। তখন কি করে, নর্মাল যে লেভেল আছে এর থেকে অনেক বেশি প্রডিউস করে। তখন কি হয়, ডায়াবেটিক কিটোএসিডোসিস, অর্থাৎ ডায়াবেটিস বাড়ার কারণে যে কমপ্লিকেশনসগুলো এটা হবে। আপনার ক্ষেত্রে কিন্তু বেশি হবে। কেন জানেন? কারণ আপনি ওখানে স্ট্রেসে আছেন, অনেক হাঁটাহাঁটি করতেছেন, খাওয়া দাওয়া আগের মতো নাই, রেস্ট নাই, আলটিমেটলি আপনার ক্ষেত্রে সম্ভাবনাটা বেশি হবে। এই জন্য আপনি অবশ্যই খাওয়া দাওয়া এবং ইনসুলিনের যে সামঞ্জস্য এটা ঠিক রাখবেন। হাঁটাহাঁটি যত যাই করেন, এটা মাঝখান দিয়ে ইনসুলিনটা ঠিক রাখবেন। আর প্রেশার হচ্ছে যাদের ডিহাইড্রেশন বেশি হবে তার কিন্তু প্রেশার বেশি হবে। হজে গেছেন, অনেক হাঁটতেছেন, পানি যে কম খাচ্ছেন, আপনার শরীর থেকে অনেক ঘাম বের হচ্ছে, আপনার রক্তের ঘনত্ব বেড়ে যাচ্ছে। এটা কি বলে, সহজ ভাষায় একটু খেয়াল করেন, একটা নর্মাল পানি, অর্থাৎ আমাদের যে পানিগুলো খাই আমরা, এই নর্মাল পানিগুলো অনেক থিন না, একটা গ্লাসের উপর দিলে গড়ায় কিন্তু পড়ে যায়, তাই না? কিন্তু ধরেন একটা মিষ্টির ফুটা দিলাম, এটা কি পড়বে? তো যাদের ডায়াবেটিসটা বেড়ে যাবে তাদের রক্তটা হবে মিষ্টির ফুটার মতো ঘন। সাথে কি হবে জানেন? ডায়াবেটিস তো বাড়লো, সাথে কিন্তু প্রেশারটাও বাড়বে, কারণ ঘন হয়ে গেছে। এই ঘনটা তো রক্ত দিয়ে চলাচল করতে কষ্ট হয়। যার ডায়াবেটিস বাড়তেছে, প্রেশারও বাড়তেছে, আলটিমেটলি হার্ট অ্যাটাকের ঝুঁকি, ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়বে। আর যার কিডনি খারাপ ছিল আগেই, সে দেখবেন শ্বাসকষ্ট নিয়ে হাঁটতে পারতেছে না, তাড়াতাড়ি নিকটস্থ কোনো একটা মেডিকেল ক্যাম্পে নিয়ে যেতে হবে। আর যদি আপনারা কি অসুস্থতা ওইখানে ফিল করেন, আপনার নিকটবর্তী কিন্তু মেডিকেল ক্যাম্প আছে। যারা অসুস্থ মনে করতে পারেন আমার সহযোগিতা লাগতে পারে, অথবা আপনার পাশে কেউ আছেন, তারা কিন্তু আগে থেকে ওইখানে একটু আশপাশ দেখবেন, একটু চোখ কান খোলা রাখলেই দেখতে পারবেন তাদেরকে।
এবং তারা আপনাকে ইনিশিয়াল ট্রিটমেন্টটা দিয়ে থাকবে। পরবর্তীতে যদি এমন হয় যে আপনাকে কোথাও শিফট করতে হবে, ভর্তির প্রয়োজন আছে, ওনারা আপনাকে অ্যাডভাইস করবে কোথায় ভর্তি হতে হবে। ঠিক আছে, তাহলে ডায়াবেটিসের বিষয়টা গেল, প্রেশারের বিষয়টা গেল, আর কিডনি আর হার্টের রোগের বিষয়টা বলছি। তা আবারও রিপিট করতেছি, যাদের কিডনির সমস্যা আছে, পানি খাওয়ার যে অবস্থাটা, আপনার প্রস্রাব কী পরিমাণ হয়েছে তার উপর নির্ভর করবে। তারপরেও 1 থেকে 1.5 লিটার হিসাব করে হার্ট ফেলিওরের রোগী, কিডনি রোগী, আপনার এই জিনিসটা একদম ব্যালেন্স করে চলবেন, নাহলে শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার আসেন যে রুটিন কাজ। রুটিন কাজটা কি, স্বাস্থ্যের কীভাবে আপনি ঝুঁকিটা প্রিভেন্ট করতে পারেন রুটিনলি। যারা একদম ভালো আছেন, আপনাদের জন্য অ্যাডভাইস হলো ঠিক ওই 5 দিন, মানে আরাফা মিনা ওই সময়টার 5 দিন আপনাদের জন্য অ্যাডভাইস হলো আপনারা এই যে খাওয়া দাওয়াটা ওভারলোডেড খাবেন না। আমরা খাই না হঠাৎ করে যখন খাই এত পরিমাণ খেয়ে ফেলি যে শ্বাস নিতে কষ্ট হয়, ঠিক কি না? অথবা ওইখানে বেশিরভাগই কিন্তু দেখবেন বিরিয়ানি চলে, কিছু করার নাই। যদি খাওয়া না থাকে, আপনি যদি বিরিয়ানিও খান, তাহলে সেক্ষেত্রে একটু স্ন্যাক্স মানে সালাদ টাইপের কিছু একটু খেয়ে, পানি টানি খেয়ে এটাকে কাভার দেওয়ার চেষ্টা করবেন, নাইলে কিন্তু খুব ডিসকমফোর্ট, পেপটিক আলসার ডিজ অর্থাৎ অ্যাসিডিটিটা অনেক পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে, যদি বিরিয়ানি খাওয়া হয় পানিটা যেন এনশিওর করেন, সাথে একটু সালাদ বা এনশিওর করে যেন আপনার অ্যাসিডিটিটা না হয় আর খুব ডিসকমফোর্ট না লাগে, বাথরুমটা যেন হয়। যারা ওইখানে যান বেশিরভাগ রুগীরা কমপ্লেন করে কনস্টিপেশন, 3 দিন 5 দিন ধরে অনেকের বাথরুম হয় না, এটা কিন্তু মারাত্মক একটা ডিসকমফোর্টিং হবে আপনার জন্য, অ্যাসিডিটি অনেক পরিমাণ বেড়ে যাবে। যাদের অন্যান্য ঝুঁকিগুলো আছে এই ঝুঁকিগুলো বাড়বে। সো 3 দিন 5 দিন 4 দিন বাথরুম হবে না, এটা যেন কোনোভাবেই না হয়। যে খাবারটাই খান তার সাথে একটু আপনার সালাদ যদি অ্যাভেলেবেল থাকে খাবেন, অথবা পানিটা এর সাথে বেশি পরিমাণ নিয়ে নেবেন, তাহলে এই সুস্থতার বিষয়টা কিছুটা ঠিক থাকবে ইনশাল্লাহ। আর খাওয়া দাওয়ার সাথে সাথে আপনার হাঁটাহাঁটির অভ্যাসটা তো থাকবে ইনশাল্লাহ। আর যেই লাস্ট একটা অ্যাডভাইস, অনেকে বলেন যে ওইখানে যাওয়ার পর যেহেতু অনেকের মেনস্ট্রুয়েশনের একটা প্রবলেম থাকে, হজের একটা বিষয় থাকে, এটা একটু মেনটেন কীভাবে করা যায় বা মেনস্ট্রুয়েশনটা না হয় কীভাবে এটা করা যায়, সেক্ষেত্রে আমরা অ্যাডভাইস দিয়ে থাকি অনেককে যে ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল যদি শুরু করেন, পুরো হজের সময়টা উনি খেয়ে থাকেন, তাহলে হজের সময়টাতে ওনার মেনস্ট্রুয়েশন হবেন না, তখন উনি হজটা করতে পারবেন। যদি, তবে একটাই শর্ত এখানে পূরণ করতে হবে, সেটা হচ্ছে প্রতিদিন একই সময় ওষুধটা খেতে হবে। একই সময় না খেলে হরমোনাল একটু ইমব্যালেন্স হলে অনেকের ব্লিডিং হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা একই সময় যেন মা বোনরা এই ওষুধটা নিয়ে থাকেন, এটা আপনারা যার যার ফ্যামিলিকে এনশিওর করবেন। আর যখন উনি হজ শেষ হয়ে যাবে, উনি ওষুধটা বন্ধ করলে 36 ঘন্টার পরে ওনার আবার ব্রেক থ্রু ব্লিডিং বা ব্লিডিং শুরু হয়ে যাবে। এটা হচ্ছে মা বোনদের জন্য। আর লাস্ট অ্যাডভাইস হচ্ছে, আপনারা যদি কোথাও কোনো অসুস্থ হন, বুকে ব্যথা করে বা অন্য কোনো অ্যারাইজ করে, আপনারা অবশ্যই নিকটবর্তী যাবেন। তবে যেটা বলছি, ঘুম, খাওয়া এবং বাথরুমটা যেন ঠিক থাকে, এই 3টা ঠিক রাখলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার একটা সুস্থ অবস্থায় আমরা হজটা আপনাদের দেখতে পারবো বা শুনতে পারবো ইনশাল্লাহ। আপনারা এটা ফলো করবেন। তো ভালো থাকবেন ইনশাল্লাহ।